আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নোরাইজ রাজা বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই সাদর আমন্ত্রণ। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 6 সেমিস্টারে বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য ডিএসসি 3 পেপারের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা অবশ্যই এই সাজেশনের প্রশ্নগুলো ফলো করতে পারো, কারণ তোমাদের নতুন সিলেবাসে তোমাদের কোনো প্রশ্নই বাদ দেওয়া যাবে না। সমস্ত অধ্যায় থেকেই তোমাদের সমস্ত প্রশ্ন পড়ে রাখা প্রয়োজন। তবে আমরা আমাদের যে প্রশ্ন উত্তর তৈরি করেছি সেটা অনেকটাই সহজ সরল ভাষায় আমরা সেগুলো তৈরি করেছি। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমাদের বাংলা অনার্সের 4টি পেপার রয়েছে। প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। আর 4টি পেপার যদি তুমি একসঙ্গে নাও তাহলে 900 টাকা পেমেন্ট করতে হবে, বা তুমি পরপর যদি 4টি পেপার নাও তাহলেও 900 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আজই যোগাযোগ করো এবং তোমরা ফোনপে এবং গুগল পে নাম্বারের মাধ্যমে পেমেন্ট করে রিসিভ কপি পাঠিয়ে দিয়ে এই প্রশ্নোত্তরের পিডিএফ কপিটি সংগ্রহ করতে পারো। তোমরা পিডিএফ কপি সংগ্রহ করলে উপকৃত হবে, কারণ সমস্ত প্রশ্নই তোমরা পরীক্ষায় কমন পাবে, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন। তার জন্য তোমাদের যে প্রশ্নগুলো সাজেশনে থাকবে সেগুলো সবই পড়তে হবে। দেখো, বাংলা অনার্স ডিএসসি 3 পেপার, এর আগে ডিএসসি 4 এবং সিসি 14 পেপারের সাজেশন আপলোড করা হয়েছে। সিসি 13 পেপারের আর কয়েকদিনের মধ্যেই সেই সাজেশনটিও আপলোড করব। তবে ডেসক্রিপশানে সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমাদের প্রয়োজন অনুযায়ী সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুও এই ভিডিও দ্বারা উপকৃত হতে পারে। আর আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমাদের সময় এবং অর্থের সাশ্রয় হবে, কারণ তোমরা এই সমস্ত নোটসপত্র সংগ্রহের জন্য দূর দূরান্তে ছোটাছুটি করো এবং পরীক্ষার 7 দিন 10 দিন 15 দিন আগে পর্যন্ত নোটস সংগ্রহ করো। আমাদের সঙ্গে যদি যোগাযোগ করো, এখনই সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে এবং এখনও প্রচুর সময় রয়েছে। এই সময় বাড়িতে বসে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। এতে তোমাদের সময়ের যেমন সাশ্রয় হবে, তেমনি অর্থেরও সাশ্রয় হবে। এবার চলো দেখে নিই আজকের সাজেশন। তবে সাজেশনের আগে প্রথমে সিলেবাসটি দেওয়া রয়েছে। তোমাদের যেহেতু নতুন সিলেবাস, তোমাদের পিডিএফ কপিতেও এই সিলেবাস দেওয়া থাকবে। সেই সিলেবাসে তোমাদের যা যা রয়েছে সমস্ত অংশগুলোই এখানে তুলে দেওয়া রয়েছে। তোমরা সিলেবাসটি দেখে নিতে পারো। এই সিলেবাস অনুযায়ী পর প্রত্যেকটি অধ্যায় থেকে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। তোমাদের আমি সেই প্রশ্নগুলো অধ্যায় অনুযায়ী তোমাদের সামনে উপস্থাপন করব। তবে যেহেতু নতুন সিলেবাস, কোনো প্রশ্নই বাদ দেওয়া সম্ভব নয়, তাই যেগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমাদের সাজেশনে রেখেছি। দেখো, নীলকমল আর লালকমল থেকে রূপকথার গল্প থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, জোড়া রাজপুত্র এক রাজার রাজ্যে আসিলেন, সেই রাজ্যে বড় খোক্ষসের ভয়, জোড়া রাজপুত্রের খোক্ষসবাদের কাহিনীটি লেখো। 2 নম্বর প্রশ্ন, জল্লাদেরা আসিয়া মরা রাক্ষসীকে ফেলিয়া দিল, কারা কিভাবে রাক্ষসীকে মেরেছিল সেই ঘটনাটি বর্ণনা করো। এগুলো 5 অথবা 10 মার্ক হিসাবে আসতে পারে। কোন প্রশ্নটি 5 কোন প্রশ্নটি 10 হিসাবে আসবে সেটা বলা খুবই মুশকিল। তবে তোমরা এই প্রশ্নগুলো এইভাবে পড়তে পারো। নীলকমল আর লালকমল গল্পটি কখনো ভয়, কখনো রোমাঞ্চ, আবার কখনো কৌতুকময়তার সংমিশ্রণে জমে ওঠা গল্পের প্রকৃত রসলোককে সমৃদ্ধ করেছে, আলোচনা করো। টুনটুনি আর রাজার কথা গল্প থেকে তোমাদের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, টুনটুনি আর রাজার কথা গল্পে রাজার পরিণতি কি হয়েছিল তা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, টুনটুনি আর রাজার কথা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। তারপরে বাপ্পাদিত্য অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গল্প থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, বাপ্পাদিত্যের দেশ জয় ও বিবাহের কাহিনী বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, রাজা নাগাদিত্যের মৃত্যুর কাহিনী বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, নাগাদিত্যের মৃত্যুর পর রাজমহিষী কিরূপে বাপ্পাদিত্যকে রক্ষা করলেন লেখো। এরপরে 4 নম্বর প্রশ্ন, সেই দিন তাদের ধৈর্যে বাঁধ ভেঙে পড়লো, সেই দিন বলতে কোন দিনের কথা বলা হয়েছে, তাদের ধৈর্যের বাঁধের কথা বলা হয়, কাদের ধৈর্যের বাঁধের কথা বলা হয়েছে, তাদের ধৈর্যের বাঁধ ভেঙে পড়ার কারণ কি। 5 নম্বর প্রশ্ন, দুজনের সান্নিধ্যে ফিরেছিল কিন্তু ইহলোকে মিলন হয়নি, রাজকাহিনী বাপ্পাদিত্য গল্প অবলম্বনে মন্তব্যটির বিবরণ দাও। অথবা সোলাঙ্কি রাজকুমারের সাথে বাপ্পাদিত্যের বিবাহ, তার পরিণতির কাহিনী লেখো। 3 নম্বর প্রশ্ন, আজ হতে তোমার নাম হলো একলিঙ্গিকা দেওয়ান, একথা কে কাকে বলেছে, বক্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই নামকরণ ও উপলক্ষ কি ছিল। 4 নম্বর প্রশ্ন, বেগম সাহেবার মুখে আরবি গজল আর হিন্দুস্তানি ঝুলন গান শুনতে শুনতে প্রাণের আরাম, মনের শান্তি পেয়েছিল কিনা কে জানে, বাপ্পা ও বেগম সাহেবার পরিচয় দাও। গজল কি, তার বিষয়বস্তু কি, ঝোলন গান কি নিয়ে রচিত হয়। 5 নম্বর প্রশ্ন, বিদ্রোহী সর্দারদের মাথা হেঁট হলো, বিদ্রোহী সর্দার বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের বিস্ময়ের সীমা না থাকার কারণ কি, তাদের মাথা হেঁট হওয়ার কারণ কি। 6 নম্বর প্রশ্ন, সেই যুদ্ধই তার শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে, কার শেষ যুদ্ধ, সেই যুদ্ধকে তার শেষ যুদ্ধ বলা হয়েছে কেন। 7 নম্বর প্রশ্ন, তখন ব্রাহ্মণ অনেকটা নিশ্চিন্ত হইলেন, ব্রাহ্মণ বলতে কাদের কথা বলা হয়েছে, তিনি কার সম্পর্কে নিশ্চিন্ত হলেন, কি কারণে নিশ্চিন্ত হলেন। 8 নম্বর প্রশ্ন, বাপ্পাকে নগেন্দ্রনগর ছেড়ে চলে যেতে হলো কেন, যাবার সময় তার পালক পিতার সঙ্গে কি কথা হয়, ভিল্লি দিদি তাকে তখন কি বলেছিলেন। 9 নম্বর প্রশ্ন,
সেই রাত্রি কি ভয়ানক রাত্রি, কোন রাত্রির কথা বলা হয়েছে? ভীল সর্দারের কাছে সে রাত্রি সুখের দিন বলে মনে হয়েছিল কেন? সেই রাত্রিকে ভয়ানক রাত্রি বলা হয়েছে কেন? এরপরে লালু আর ভুলু এই গল্প থেকে তোমাদের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, লালু আর ভুলু গল্পের বিষয়বস্তু বা সারমর্ম বা কাহিনী সংক্ষেপ লেখো। 2 নম্বর প্রশ্ন, লালু আর ভুলু গল্পে লালু ভুলু চরিত্র সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, রূপকথার গল্প কাকে বলে? রূপকথা গল্পের বৈশিষ্ট্যের নিরিখে লালু ভুলু গল্পের সার্থকতা বিচার করো। 4 নম্বর প্রশ্ন, রাজকন্যার চরিত্রটির সার্থকতা বিচার করো। 5 নম্বর প্রশ্ন, লালু ভুলু গল্পে অবলম্বনে শিকারী চরিত্র সম্বন্ধে আলোচনা করো। ইছামতি নবনীতা দেবসেনের লেখা। 1 নম্বর প্রশ্ন, ইছামতি গল্পের রানী চরিত্র আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, রূপকথার গল্প হিসাবে ইছামতি গল্পের সার্থকতা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ইছামতি গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, শিশু কিশোর সাহিত্য আবল তাবল, খিচুড়ি, খুড়োর কল, হাতুড়ে, 21 আইন, এই কবিতাগুলো তোমাদের পাঠ্য। 1 নম্বর, খিচুড়ি কবিতার অভিনবত্ব কোথায়? 2 নম্বর, সেই খুড়ো আজ কল করেছে আপন বুদ্ধি বলে। কোন খুড়োর কথা বলা হয়েছে? খুড়ো কলের বিবরণ দাও। 4 নম্বর প্রশ্ন, বিচার ব্যবস্থার প্রতি বিদ্রোহ কিভাবে আপাতত হাস্যের মধ্য দিয়ে ব্যক্ত হয়েছে তা 21 আইন কবিতা অবলম্বনে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভাবলো মনে ভয় কেন আর একদিন তো মরবই, এটি কার ভাবনা? বক্তার মনের ভাবনার ফলাফল ব্যক্ত করো। 6 নম্বর প্রশ্ন, বললে রাজা মন্ত্রী তোমায় জামাই কেন গন্ধ, কার লেখা কোন রচনার অংশ? রাজার মন্ত্রীর জামার গন্ধের বিচারের জন্য যে ব্যবস্থা করেছিলেন তা আনুপূর্বক ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, রাজ্য হলো জয় জয়কার, বাজলো কাসর ডঙ্কা, বাপরে কি তেজের বুড়ো, হাড়ে পায় না সে যে অক্কা, রাজ্যে কিভাবে জয় জয়কার ঘোষণা হলো সেই ঘটনার সারমর্ম বিচার করো। প্রদীপ পিসির বর্মী বাক্স লীলা মজুমদারের লেখা এই উপন্যাস থেকে তোমাদের প্রশ্ন। অবশ্যই তোমরা যদি চাও তো যে আমি সন্ন্যাসী হই, কার উক্তি, কোন প্রসঙ্গে উক্তি, শেষ পর্যন্ত বক্তার কি পরিণত হলো? 2 নম্বর, আমি নিঃশ্বাস বন্ধ করে বললাম তাতে কি ছিল, এখানে আমি বলতে কে কাকে এই কথা কোন প্রসঙ্গে বলেছিল? প্রদীপ পিসির বর্মী বাক্স শেষ পর্যন্ত কে কিভাবে উদ্ধার করতে পেরেছিল তার সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, প্রদীপিসির বর্মী বাক্স গল্পে হাস্যরস কতটা চমকপ্রদ তার সংক্ষেপে আলোচনা করো। এরপরে গোয়েন্দা সাহিত্য অচিন পাখি থেকে প্রশ্ন। অচিন পাখি গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, অচিন পাখি গল্পের ব্যোমকেশের যে বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় তা লিপিবদ্ধ করো। 3 নম্বর প্রশ্ন, অচিন পাখি গল্পের নীলমণি চরিত্রটির সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর, এই শহরের সাথে আমার একটা নারীর যোগ আছে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্ন, সুরেশ্বর তার স্ত্রীকে খুন করেছিল কেন, এর ফলে সুরেশ্বর এর পরিণতি বা কী হয়েছিল? 6 নম্বর প্রশ্ন, নীলমণি বাবুর অজানা আসামি স্বয়ং নীলমণি বাবু ব্যোমকেশ এই সিদ্ধান্তের কিভাবে পৌঁছেছিলেন? তদন্ত নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা। 1 নম্বর প্রশ্ন, তদন্ত গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 2 নম্বর, রহস্য হিসাবে তদন্ত গল্পের সার্থকতা বিচার করো। গোলকধাম রহস্য সত্যজিৎ রায়ের লেখা এই গল্প থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কু গোলক রহস্য গল্পটি গোলকটিকে কোথায় থেকে পেয়েছিল, গোলকটির প্রকৃত পরিচয় দাও, গোলক রহস্যের সমাধান কিভাবে করেছিল? 2 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কু গোলক রহস্য গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। গোয়েন্দা বরদাচরণ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা এই গল্প থেকে প্রশ্ন। গোয়েন্দা বরদাচরণ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 2 নম্বর, গোয়েন্দা বরদাচরণ গল্পে যে হাস্যরস ফুটে উঠেছে তা আলোচনা করো। তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তোমাদের অনার্সের প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে, আর 4টি পেপার একসঙ্গে নিলে 900 টাকা পেমেন্ট করতে হবে। কোনো রকমের দামাদামি করবে না, তাহলে দামাদামি বা অপ্রীতিকর কথা যদি হোয়াটসঅ্যাপে তোমরা বারবার একই কথা লিখো তাহলে তোমাদের নাম্বার ব্লক করে দেওয়া হবে। তাই কোনো রকমের দামাদামি করবে না, আমাদের কাছে একই দাম। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা এই সমস্ত নোটস তৈরি করতে আমাদের প্রচুর খরচ হয়, তাই তোমরা কখনোই সেই রকম অপ্রীতিকর কথাবার্তা আমাদের হোয়াটসঅ্যাপে লিখবে না। প্রয়োজনে ফোনে কথা বলে নাও, তারপরে নোট সংগ্রহ করো। 3 নম্বর প্রশ্ন, দেখো গোয়েন্দা বরদাচরণ গল্প অবলম্বনে চাকু চরিত্রটি বিশ্লেষণ করো। এরপরে রহস্যভেদ গল্প থেকে তোমাদের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, রহস্যভেদ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 2 নম্বর, বিনোদ বিহারীর রহস্য সমাধানের পদ্ধতি, রহস্যভেদ গল্পের মূল চাবিকাঠি তার সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর, শৈলেন কিভাবে তার দুষ্কৃতির প্রমাণ লোপাট করার কাজে লেগে যায়। 4 নম্বর প্রশ্ন, রহস্যভেদ গল্পে শৈলেন চরিত্রের পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন, বিমানবাবুর অবজারভেশন কি ছিল এবং তার সাপেক্ষে কি যুক্তি ছিল? এই ছিল তোমাদের সাজেশনের প্রশ্ন। তবে এখানে যে পিডিএফ কপিতে যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্নই এখানে দেওয়া রয়েছে, তবে যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলোই তোমাদের সাজেশন। এই সাজেশনের প্রশ্নগুলো তোমরা পড়বে, তাহলেই আশা করি সমস্ত প্রশ্ন কমন পাবে। আর তোমাদের নতুন সিলেবাস, তাই কখনোই কোনো অধ্যায় বা কোনো চ্যাপ্টার বাদ দিয়ে পড়তে যাবে না, তাহলে কিন্তু তোমরা সমস্যায় পড়বে। কারণ বাংলা বিষয় মানেই অনেকটা কঠিন বিষয়, তোমাদের একটু বেশি পড়তে হবে এবং বেশি জানতে হবে, তবেই তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি প্রশ্নে একাধিক অথবা দিয়ে তৈরি করা রয়েছে এবং সুন্দর করে অধ্যায় অনুযায়ী উত্তর রয়েছে এবং প্যারাগ্রাফ করে উদ্ধৃতি সহযোগে সেই উত্তরগুলো সেট করা হয়েছে। তোমরা চাইলে আজই এই নোট সংগ্রহ করো এবং পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।